দিদি, ও দিদি, দিদি আমাকে 5 টাকা দাও না, সকাল থেকে কিচ্ছু খাইনি, তোমার অনেক পুণ্য হবে দিদি। ভিখারির দয়ার আমার দরকার নেই, রোজ রোজ একই নাটক। দিব্যি করে বলছি দিদি, সকালবেলা থেকে কিচ্ছু খাইনি। তাহলে কিছু কাজ কর, 2 পয়সা কামা, আমার জিনিসটা তো আনিস না। সত্যি বলছি দিদি, আমি খুব চেষ্টা করছি, কিন্তু কিছু পাচ্ছি না, তা আমি কি করব? যেদিন আমার জিনিসটা এনে দিবি সেদিন টাকা পাবি, অনেক টাকা। ততদিন ভিকে করি চালা, ফাঁকিবাজ কোথাকার। দিদি, ও দিদি। আম্মি, আম্মি। আমার ছোট্ট মায়ের ঘুম ভাঙলো? আম্মি, শোনা, তোমার আম্মি যান নিজে নিজে বাড়ি ফিরতে পারবি তো শালু? হ্যাঁ আম্মি। ফিরে এসে দরজা কিন্তু ঠিক করে বন্ধ করবি, এদিক ওদিকে চলে যাস না কিন্তু। ঠিক আছে আম্মি। আমি 5টা নাগাদ ফিরে আসবো, ততক্ষণ কিন্তু ঘরে থাকিস, বুঝলি? হ্যাঁ আম্মি। পাটাটা নে, মাখাটা দে। নাসির ভাই, সব ঠিক আছে? ওই একরকম খেটে যাচ্ছে ভাই। মুমতাজের সঙ্গে সব ঠিক আছে তো? ঠিকঠাকই চলছে কাশিম ভাই। অবশ্য মুমতাজের ভাগ্যও খুব ভালো যে ও তোমার সঙ্গ পেয়েছে। আর দেখবে শালুও ধীরে ধীরে সাব্বিরকে ভুলে যাবে, তোমাকেই আব্বু বলে ডাকবে। শালুকে আমি আমার মেয়ে বলেই মেনে নিয়েছি কাশিম ভাই, আর আমার সারা জীবন সেটাই থাকবে। নেমে এলো, যেন একটা বজ্রাঘাত হয়ে গেল কোনো রকম আভাস ছাড়াই। শালু, এই শালু, চল বাড়ি চল। তুমি যাও আম্মি, আমি একটু পরেই আসছি। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস, সন্ধ্যা হয়ে আসছে। আরে মুমতাজ, শালু ফেরেনি এখনো? যাও গিয়ে ডেকে নিয়ে এসো, বস্তির বাইরের মাঠে খেলছে। মাঠে? কিন্তু আমি তো সেখান দিয়ে ফিরলাম, আমি তোকে দেখতে পেলাম না।
কি? কিন্তু যখন আমি ফিরছিলাম তখন ওখানেই খেলছিল। আমি ওকে বললাম ও তাড়াতাড়ি বাড়ি ফিরতে। যাও না, গিয়ে একবার দেখো না। আমি এক্ষুনি যাচ্ছি। শালু, শালু, শালু। কেঁদো না, কেঁদো না, কেঁদো না, ও ঠিক ফিরে আসবে, কেঁদো না। জানি না কোথায় চলে গেছে আমার শালু। কোনো খোঁজ পেলে? পুরো পাড়া খুঁজে দেখলাম, কোথাও পেলাম না। আচ্ছা, ও কারোর বাড়ি যায়নি তো? না গো, সবার বাড়িতে দেখেছি, কোথাও নেই আমার শালু। কোথাও গেলেও তো এতক্ষণে ফিরে আসতো। ও তো বাড়ির রাস্তা চেনে। কতবার একা এসেছে ও। কিন্তু আজ তো এলো না নাসির। জানি না কোথায় আছে আমার মেয়ে। আমার খুব ভয় করছে। আমার শালু চাই। আমার মেয়েকে ফিরিয়ে এনে দাও, আমার মেয়েকে এনে দাও। আমি 5টায় কাজ থেকে ফিরছিলাম স্যার। তখন আমার মেয়ে বস্তির বাইরের মাঠেই খেলছিল। স্যার, আমি 6:15 নাগাদ ওই দিক দিয়ে ফিরছিলাম, তখনও ছিল না ওখানে। তার মানে আপনার মেয়ে বাড়ির বাইরে গেলে ও নিজে থেকেই ফিরে আসে, এরকমটা প্রায়ই হয়। হ্যাঁ স্যার। আমরা দুজন কাজে যাই স্যার, ততক্ষণ মেয়েটা বাড়িতে একাই থাকে। কোথাও খেলতে গেলে ও একা একাই ফিরে আসে। কখনো কখনো আমার সঙ্গে কাজেও যেত, তখন ও একাই চলে আসতো। এমন কোনো আত্মীয় যার বাড়িতে যেতে পারে? আত্মীয় তো একজনই স্যার, ওর বোন রুকসানা, যার স্বামী কাসিম আমার সঙ্গেই কাজ করে। সবার আগে রুকসানার ওখানেই দেখলাম। ওরা এই পাশের বস্তিতেই থাকে। আমার মেয়ে ওখানে যায়নি। আপনার মেয়ের একটা লেটেস্ট ছবি লাগবে। আমরা আশেপাশের কয়েকটা পুলিশ স্টেশনে পাঠিয়ে দেব, আর বেশ কিছু জায়গায় টাঙিয়েও দেব। কাল সকাল অবধি অপেক্ষা তো করতেই হবে। أشهد أن محمد رسول الله. পুলিশ কি বলছে শালুর ব্যাপারে? বলছে তো পুরো চেষ্টা করছে, কিন্তু আমাদের শালুর কোনো খবর নেই কাশেম ভাই। মুমতাজ, মুমতাজ আল্লাহর উপর ভরসা রাখ, নিশ্চয়ই পেয়ে যাবি। দেখ, রমজানের পবিত্র মাস চলছে, কেউ আমাদের মেয়ের কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, আমার ওকে তখনই মাঠ থেকে হাত ধরে বাড়িতে নিয়ে আসা উচিত ছিল। আরে তুই কি করে জানবি যে এইসব ঘটে যাবে? নিজেকে দোষী মনে করে নিজেকে আর কষ্ট দিস না। কিন্তু এভাবে কি করে হারিয়ে গেল আমার মেয়ে? নাসির 1 ঘন্টা পরে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। ও তো ওকে দেখেনি। নিশ্চয় কারোর নজর লেগেছে আমার মেয়ের ওপর। রুকসানা, আমার খুব ভয় করছে রে। যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখ, কিচ্ছু হবে না। স্যার, 3 দিন হয়ে গেল, শালুর কেসে এখন এগোতে পারিনি। কি মনে হচ্ছে তোমার? কি হতে পারে? কিডন্যাপিং না অন্য কিছু? স্যার, আমার মনে হয় কোনো ট্রাফিকিং গ্যাং আছে এর পেছনে, অথবা অন্য কিছু। মেয়েটা রোজ ওই মাঠে খেলতে যেত আর নিজে থেকেই বাড়ি ফিরে আসতো, তাহলে সেই দিন কেন এলো না? স্যার, হয়তো কেউ খাবারের লোভ দেখে নিয়ে গেছে। 5 বছরের শালু 3 দিন ধরে নিরুদ্দেশ ছিল। মুক্তিপণের জন্য কিডন্যাপিং এর অ্যাঙ্গেল পুলিশের দুর্বল মনে হচ্ছিল। ট্রাফিকিং গ্যাংয়ের সম্ভাবনাটা ইনভেস্টিগেট করার আগে পুলিশ আশপাশের সমস্ত সম্ভাবনাগুলি খতিয়ে দেখতে শুরু করলো। একটা ব্যাপার একদম পরিষ্কার ছিল, এই কিডন্যাপিং এর উদ্দেশ্য রহস্যময় ছিল। আর তারপর পুলিশ ইনভেস্টিগেশন এমন একটা জায়গায় পৌঁছলো যার কথা ওরা ভাবতেই পারেনি।
স্যার আমাদেরকে একটা কথা বলা হয়নি। কি সেটা? এই শালু মুমতাজের মেয়ে ঠিকই, কিন্তু নাসিরের নয়। কি? স্যার আমি যতদূর বুঝতে পারি নাসির শালুকে খুব ভালোবাসে, যেন ওর আসল বাবা। তার মানে? আপনাকে কেউ কিছু বলেনি? নাসির মুমতাজের দ্বিতীয় স্বামী। তাহলে শালুর আসল বাবা কোথায়? স্যার মুমতাজের প্রথম স্বামী সাব্বির। শালুকে বাবার নাম জিজ্ঞেস করলে ওটাই বলে। সে এখন কোথায়? স্যার ও তো 3 বছর আগে মারা গেছে। একজন ট্রাক ড্রাইভার ছিল। শালুর বয়স তখন 2 বছর। একটা কাজ করো, মুমতাজকে নিয়ে এসো। নাসিদা, বাইরে পুলিশ এসছে, তোমাকে ডাকছে। স্যার, বাবা তো সেই হয় না যে বাবার মতো ভালোবাসে, খাওয়ায় পড়ায় মানুষ করে, আর নাসির শালুকে নিজের বাবার থেকেও বেশি ভালোবেসেছে। তবু আব্বুর নাম নিতে গেলে শালু সাব্বিরের নামই বলে। বাচ্চা মেয়ে স্যার, নিজের বাবার মৃত্যুর আঘাত ভুলতে পারে না। এইভাবে কেঁদো না, এভাবে থেকে সামনে নিজেকে শক্ত করো, শক্ত করিস না, শান্ত হ, চুপ না, চুপ করিস না, শান্ত হ, এরকম করে এই দ্বিতীয় বিয়ে নিয়ে আপনার মেয়ের কোনো আপত্তি ছিল? 2 বছরের মেয়ে কি আপত্তি করবে স্যার? না, তবুও তো নাসিরকে আব্বু বলে ডাকেনি কখনো। আব্বু বলে ডাকে না ঠিকই, কিন্তু ও ওকে খুব ভালোবাসে। দুজনের মধ্যে খুব ভাব। নাসিরের সাথে আপনার আলাপ কোথায় হয়? কেনই বা ও আপনার প্রথম পক্ষের মেয়েকে মেনে নেয়? নাসির এক বিধবা আর তার মেয়েকে এজন্যই গ্রহণ করেছে, কেননা ও একজন খুব সৎ মানুষ। আমার বোনের স্বামী কাশেম আর নাসির একসঙ্গে কাজ করে। আমার বোন রুকসানাই আমাদের সম্বন্ধ করেছিল। রুকসানা মানে না, এটা সম্ভব নয়। চুপ কর। নাসির খুব ভালো মানুষ মুমতাজ, আর তোর এমন কি বা বয়স হয়েছে যে বাকি জীবন সাব্বিরের স্মৃতি নিয়ে কাটিয়ে দিবি? কিন্তু শালু তো সাবিরকে ভোলেনি না, রোজ কাঁদে। দেখ মুমতাজ, স্মৃতি নিয়ে থাকলে না বাবার ভালোবাসা পাবে আর না যত্ন। কিন্তু যখন ও আমার সত্যিটা জানতে পারবে তখন নিজে থেকেই না করে দেবে। তুই বুঝি আমাকে এতটাই বোকা ভাবিস যে আমি ওনাকে না বলেই এই কথাটা বলেছি? আরে বাবা, উনি সব জানেন আর উনি সবটা মেনেও নিয়েছেন। শালু আর তুই দুজনকেই। দেখ, এবার যদি তুই হ্যাঁ বলিস তাহলেই আমি মৌলবীর সাথে কথা বলবো। করে নে এই বিয়েটা, করে নে। আমি জানতাম স্যার আপনারা আমাকেই সন্দেহ করবেন। না নাসির, ওনারা শুধু জিজ্ঞেস করছেন। স্যার, এটা তো সত্যি যে শালু আমার নিজের মেয়ে নয়, তাই আপনাদের আর বাকি সবারই এটাই মনে হবে যে আমি হয়তো কিছু করেছি। তার উপর ও আমাকে আব্বু বলেও ডাকে না, সাব্বিরকেও বলতে পারিনি। সবাই এটাই ভাববে নাসিরের রাগ ছিল, তাই রাগটা মিটিয়ে নিয়েছে। নাসির মিয়া, পুলিশের কাজ হলো সবার উপর সন্দেহ করা, আর সেটাই আমাদের করতে হয়। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি কিচ্ছু করিনি। ও আমার মেয়ে, আমার রাজকন্যা, আমার নয়নের মণি। আমি ওকে খুব ভালোবাসি।
রোজা করছি, 5 বার নামাজ পড়ছি, মিথ্যে বলবো না আপনাকে। পুলিশের নাসিরের উপর সামান্য সন্দেহ ছিল, কিন্তু চোখের পলকে সেই সন্দেহ দূর হয়ে গেল। পুলিশ কনভিন্স হয়ে গেল যে শালু নিরুদ্দেশ হওয়ার পিছনে নাসিরের কোনো হাত নেই। এখন প্রশ্ন হলো যে অপরাধী কে, আর এই অপরাধ কেনই বা হয়েছিল। ইনভেস্টিগেশন আরো কিছুদিন ধরে চলল, কিন্তু শালুর ব্যাপারে এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না। স্যার, আমাদের ছেলেরা খোঁজ করছে, কিন্তু এখনো কোনো খবর পাইনি। আমিও চারিদিকে খুঁজেছি, কিন্তু ওই বাচ্চাটার কোনো খবর নেই। এইভাবে গায়েব হয়ে গেল একটা বাচ্চা। স্যার, রাজস্থান আর হরিয়ানার দুটো জায়গারই ট্রাফিকিং নেটওয়ার্কে আমাদের লোক রয়েছে। ওই রকম দেখতে কোনো বাচ্চা ওই সেক্টরে পার্সেল হয়নি স্যার। কোনো নতুন গ্যাংয়ের ডানা গজিয়েছে? এরকম হলে আগেই আমি জানতে পারতাম। আর আমি ওই ভিখারি মাফিয়াদের থেকে খোঁজ নিয়েছি, কোনো ইনফরমেশন পাইনি। কিছু অন্য ঝামেলা আছে স্যার। পরশুর পেপারে ছাপা হবে, কিন্তু সব জায়গায় নয়, শুধু দিল্লির এলাকায়। আচ্ছা, টিভিতে কি দেওয়া যাবে? আসলে এই কাজটা আমরা করি না, সরকারি টিভি চ্যানেল করে। ওরাই নিরুদ্দেশের ঘোষণা করে। কত টাকা লাগতে পারে? যতদূর আমি জানি ফ্রিতে হয়ে যাওয়া উচিত। চেষ্টা করে দেখো। নাম অবিনাশ মোহন, বয়স 24, রং ফর্সা, উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। নাম শালু ওরফে শবনম আহমদ, বয়স 5 বছর, গায়ের রং কালো, উচ্চতা 3 ফুট 8 ইঞ্চি। সাদা আর বেগুনি রঙের ফ্রক পরেছিল। 31 আগস্ট 2010 থেকে নিখোঁজ। যোগাযোগের ঠিকানা 12/24 খিড়কি এক্সটেনশন, মালভিয়া নগর, দিল্লি। এখনো পর্যন্ত কোনো খবর নেই। বুঝতে পারছি না, এই এত ছোট একটা মেয়েকে চুরি করে কার কি লাভ হবে? পুলিশ বলছিল কোনো দলের কাজ, যারা বাচ্চাদের চুরি করে নিয়ে গিয়ে বেচে দেয়। এরকম শয়তানের নরকে যাওয়াই ভালো। আল্লাহ যেন এদের ক্ষমা না করে। মুমতাজ, নাসির, আজ 20 দিন মতন হয়ে গেল তুমি কাজেতেও আসছো না। কি করে যাই বলো কাসেম ভাই? সারাদিন চোখের সামনে শুধু মেয়ের মুখটাই ভেসে উঠছে। না খেতে পাচ্ছি, না ঘুমোতে পাচ্ছি, মাথায় কাজ করছে না। মুমতাজের এই কান্না আমি আর দেখতে পাচ্ছি না। অদ্ভুত অদ্ভুত চিন্তা মাথায় আসছে। আমার মেয়ের সাথে না জানি কি হচ্ছে। আমার ফুলের মতো মেয়ে শালু। কত সুখে ছিলাম আমরা তিনজনে, আর হঠাৎ করে এরকম। এভাবে ভেঙে পড়ো না, সামলাও নিজেকে, সব ঠিক হয়ে যাবে। স্যার, অন্য কোনো গ্যাং হতে পারে। রাতারাতি বাচ্চাটাকে গায়েব করে দিয়েছে। জিপ নেটে এটা আপলোড করে দাও। ওর বাবা মার জন্য খারাপ লাগছে। খুবই ভালো মানুষ নাসির আর মুমতাজ। সন্তান হারানোর থেকে বড় দুঃখ আর হয় না। শালুর জন্য সন্ধান যেন প্রায় একটা ডেড এন্ডে পৌঁছে গিয়েছিল। এবার দিল্লি পুলিশ শালুর ছবি আর এফআইআর ডিটেলস জিপনেটে আপলোড করে দিল। জোনাল ইন্টিগ্রেটেড পুলিশ নেটওয়ার্ক, এটা একটা নতুন ওয়েব বেসড প্রোগ্রাম, যেখানে দিল্লি, চণ্ডীগড়, পাঞ্জাব, হরিয়ানা, ইউপি, উত্তরাখণ্ড, রাজস্থান আর হিমাচল প্রদেশের পুলিশ একসাথে কাজ করতে পারে। সমস্ত জটিল কেসের এফআইআর আর ফটোগ্রাফ এই ওয়েবসাইটে আপলোড করা হয়ে থাকে। এতেই সমস্ত রাজ্যের পুলিশ ফোর্স রিয়েল টাইমে একে অপরকে সাহায্য করতে পারে
আর সঠিকভাবে কোঅর্ডিনেশন করতে পারে। যেমন দিল্লিতে যদি কেউ নিরুদ্দেশ হয়ে যায়, তাহলে জিপনেটের সাহায্যে বাকি রাজ্যগুলির পুলিশ ফোর্সও এই ব্যাপারে ইনফরমেশন পেয়ে যায়, আর তারা নিজের নিজের এলাকায় তার সন্ধান করতে শুরু করে। আর স্পটিং হলেই সঙ্গে সঙ্গে ইনফরমেশন দিল্লি পুলিশ অনলাইনে পেয়ে যায়। এই কেসটাতেও দিল্লি পুলিশ আশা করেছিল যে শালুর ডিটেলস জিপনেটে কোথাও না কোথাও ম্যাচ করে যাবে, আর কখনো না কখনো এই বাচ্চাটা নিজের মা বাবার কাছে ঠিক ফিরে আসবে। আমারই ভুল নাসির, আমার ওকে সেদিন নিজের সাথেই বাড়ি নিয়ে আসা উচিত ছিল। তোমার এতে কোনো দোষ ছিল না মুমতাজ। আল্লাহর দোহাই, আর নিজেকে দোষারোপ করো না। জানি না আমার মেয়েটা কোথায় আছে, কেমন আছে। পুরো 2 বছর হয়ে গেল, জানি না কি হয়েছে ওর সাথে। ভাবলে আমার মনটা কেঁদে ওঠে। আমি নামাজের সময় আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি, আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও, আর না হলে যেখানেই থাকুক ও যেন সুখে থাকে। মুমতাজ, রমজানের আর 10 দিন বাকি আছে, এবারেও আমরা রোজা রাখবো, আর আমাদের মেয়ে শালুর জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করব। 2012 সাল, আবার রমজানের পবিত্র মাস এলো। ধার্মিক নাসির আর তার স্ত্রী মুমতাজ আবার রোজা রাখল, নামাজ পড়ল, প্রার্থনা করল যাতে তাদের মেয়ে শালুকে ওরা পেয়ে যায়। 2 বছর আগে সে নিরুদ্দেশ হয়েছিল, কিন্তু শালুর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিসংখ্যান অনুযায়ী 2008 সাল থেকে 2010 সালের মধ্যে গোটা ভারত থেকে প্রায় 1,17,000 বাচ্চা হারিয়ে গিয়েছে, আর এর মধ্যে 41,000 বাচ্চাকে এখনো পাওয়া যায়নি। 2012 সালে শুধু রাজধানী দিল্লি থেকে রোজ প্রায় 13 জন বাচ্চা নিরুদ্দেশ হয়ে গেছে। এই কেসের শিকার শালুর বয়স 8 বছরের কম ছিল, তাই এই কেসটা অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেলের হাতে তুলে দেওয়া হলো, যাদের হেড অফিস সাউথ দিল্লিতে। শালুর ডিটেলস মিসিং পারসন স্কোয়াড দিল্লির বোর্ডে লাগানো হলো, যার রেকর্ড ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো বা এনসিআরবি আর ক্রাইম রেকর্ড অফিসেও পাঠানো হলো। এত কিছুর পরেও শালুর কোনো খবর পাওয়া গেল না। কোথায় ছিল এই 5 বছরের ছোট্ট মেয়েটা, যে এখন 7 বছরের হয়ে গেছে? কি হয়েছিল ওর সাথে, আর কে ছিল ওর কিডন্যাপিং এর পিছনে? এই সমস্ত প্রশ্ন যেন ফাইলে বন্দী হয়ে গিয়েছিল, স্মৃতিতে হারিয়ে গিয়েছিল। আর তারপর একদিন হতাশা আর দুঃখের ঘন অন্ধকারের মধ্যে দেখা দিল আশার আলো। কোথায় ছিল এই 5 বছরের ছোট্ট মেয়েটা, যে এখন 7 বছরের হয়ে গেছে? কি হয়েছিল ওর সাথে, আর কে ছিল ওর কিডন্যাপিং এর পিছনে? এই সমস্ত প্রশ্ন যেন ফাইলে বন্দী হয়ে গিয়েছিল, স্মৃতিতে হারিয়ে গিয়েছিল। আর তারপর একদিন হতাশা আর দুঃখের ঘন অন্ধকারের মধ্যে দেখা দিল আশার আলো। শোনো, তুমি এখানেই বসো, আমি আধ ঘন্টায় আসছি। কোথায় যাবে না? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে।
সালাম আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম আফজল বাবা। তারপর বলো, কেমন চলছে তোমার পরীক্ষার প্রস্তুতি? হ্যাঁ, খুব ভালো চলছে। আরে হ্যাঁ বাবা, শোনো, এর আগে তুমি যেখানে পিজি ছিলে সেই এলাকার নাম কি ছিল? কোনো কিরকি ফিরকি এরকম কিছু? আরে না না আব্বু, কিরকি নয়, খিরকি। যেমন ফিরকি হয় না, ওরকমই খিরকি। খিরকি এক্সটেনশন বলে ওই জায়গাটাকে। ঠিক আছে, আমি মনে রাখবো। আপনার এইসব মনে পড়লো কেন? আসলে আজ আমাদের গ্রাম প্রধান ওই কৈলাস বাবুর সাথে কথা হচ্ছিল যে উনি একটা খুব জটিল সমস্যায় পড়েছেন। হ্যাঁ বদরুদ্দিন ভাই, হ্যাঁ, এবারেও রোজা রাখার জন্য তৈরি হচ্ছেন তো? দেখো কৈলাস দা, ইচ্ছা তো আছে আমার, কিন্তু আজকাল শরীর আমার একদম ভালো যাচ্ছে না। বাকি মালিকের মর্জি। একটা কথা বলার ছিল আপনাকে। হ্যাঁ হ্যাঁ, খুবই অদ্ভুত একটা ব্যাপার। একটা ঘটনা ঘটেছে 3 দিন আগে। কি হয়েছে? কি ব্যাপার? আমাদের যে কেশু আছে না, হ্যাঁ, ও একটা বাচ্চা কুড়িয়ে পায়। বাচ্চা? বাচ্চাটা কে? বাড়ি কোথায়? সেটা তো বলতে পারছি না, কিন্তু 6-7 বছরের একটা বাচ্চা গ্রামের মন্দিরটার পাশে বসে ও কাঁদছিল। কেশু ওকে নিয়ে আমার কাছে আসে। বাচ্চাটার নিশ্চয়ই নিজের নাম মনে আছে? নিচের নামটা শালু বলছে, কিন্তু আসলে মুসলিম। এটা কি করে জানতে পারলেন আপনি? নিজের পুরো নাম বলছিল শবনম আহমদ, মায়ের নাম মুমতাজ, আর বাবার নাম সাব্বির বলছে। যখন জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়, বলল খিরকি, খিরকিতে থাকে। খিড়কি? নামটা খুব শোনা শোনা লাগছে। আপনি একটু খোঁজ খবর করে দেখুন না, আপনার পাড়ায় বা আশেপাশের কোনো বাড়ির বা আত্মীয় স্বজনের কারোর বাড়ি বাচ্চা কিনা। হয়তো কোনোভাবে হারিয়ে গেছে। অবশ্যই খোঁজ করবো আমি। এখন ওই বাচ্চাটা কোথায় আছে? অম্বিকা বলে একজন মহিলা গ্রামে থাকেন, ভদ্র মহিলা। উনি ওই বাচ্চাটা দেখাশোনা করছেন। বাবা, আমি আমার এলাকা ও আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করেছি, কিন্তু বাচ্চাটাকে কেউ চেনে না। তখনই আমার মনে পড়লো খিড়কি। তোমারই মুখ থেকে হয়তো শুনেছিলাম দিল্লির কোনো এলাকা হবে। আব্বু, কোনো স্ক্যাম হবে। দিল্লির 7 বছরের বাচ্চা একা বসে কাঁদছিল, আমাদের এলাকায় কি করে আসলো? বাবা, তুমি এক কাজ করো, খানিকটা সময় বার করে নিজের এলাকার থানায় গিয়ে একটু খোঁজ খবর করো। হতে পারে ওই নিখোঁজ বাচ্চাটা ওই এলাকারই। হয়তো ওর মা বাবা খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তুমি একটা কাজ করো, কাউকে বলে ওই বাচ্চার একটা ফটো আমাকে মেল করে দাও। না স্যার, এই মেয়েটার সঙ্গে ম্যাচ করার মতো কোনো মিসিং কমপ্লেন এফআইআর ফাইল হয়নি। খিড়কি এক্সটেনশনই বলেছিল তো? হ্যাঁ স্যার, আমার আব্বু তো এটাই বলেছিল যে মেয়েটা ওর অ্যাড্রেস খিড়কি বলছে। তুমি একটা কাজ করো। হ্যাঁ স্যার। জিপনেটে চেক করো, হতে পারে কোনো পুরনো কেস, বা হতে পারে আমাদেরই এলাকার অন্য কোনো পুলিশ স্টেশনে এই মেয়েটার মিসিং এর কোনো রিপোর্ট আছে। ওকে স্যার। দেখো, একটা এলাকায় অনেকগুলো পুলিশ স্টেশন হতে পারে। হতে পারে অন্য কোনো পুলিশ স্টেশনে এই মেয়েটার মিসিং কমপ্লেন করা হয়েছিল। স্যার, এই মেয়েটার মুখ ম্যাচ করে গেছে স্যার। হোয়াট? স্যার, 2 বছর আগে শবনম আহমেদ ওরফে শালু নামের একটা মেয়ে হারিয়ে গেছিল। হ্যাঁ স্যার, মেয়েটা ওর নিজের নাম শবনম আহমদই বলেছিল। মালভিয়ানগর পুলিশ স্টেশনে কমপ্লেন করা হয়েছিল স্যার। এটা আমাদের সবার জন্য ভালো খবর। মালভিয়ার পুলিশ স্টেশনে এই খবরটা এক্ষুনি দিয়ে দাও। স্যার, এটা তো সেই মেয়ে। 2 বছর আগে রমজান মাসে এই মেয়েটি নিখোঁজ হয়ে যায়। স্যার, কোইন্সিডেন্স বলুন আর উপরওয়ালার মর্জি, রমজানের মাসে এই মেয়েটাকে পাওয়া গেল। এই খবরটা পেলে ওর বাবা মা তো খুবই আনন্দ পাবে। শোনো, ওদের তাড়াতাড়ি ডাকো এখানে। কি যেন নাম ছিল ওনাদের? নাসির আর মুমতাজ। স্যার,
নাসির আর মুমতাজের ফোন এখনো ডিসকানেক্টেড। হতে পারে নম্বরটা চেঞ্জ করে নিয়েছে। 2 বছর তো হয়ে গেছে। চলো। মুমতাজ বা নাসিরকে একটু ডাকবেন? মুমতাজ আর নাসির? কিন্তু ওরা কারা? আপনি কে? আমি মিনা, আমি এখানে থাকি। কিন্তু এখানে তো মুমতাজ আর নাসির থাকতো, তাই না? আমি তো গত 1.5 বছর ধরে এখানেই আছি, আর তার আগে এখানে কে থাকতো সেটা আমি জানি না। হ্যাঁ, মনে আছে আমার, মুমতাজ আর নাসির, যাদের বাচ্চা হারিয়ে গিয়েছিল। কি যেন নাম ছিল ওর? শালু। হ্যাঁ, শালু। হ্যাঁ, ওই মেয়েটিকে আমরা খুঁজে পেয়েছি। কিন্তু এখন মুমতাজ আর নাসির তো এখানে থাকে না, কোথাও চলে গেছে ওরা। কোথায় গেছে এটা তো বলতে পারবো না। পুরো 2 বছর পর পুলিশ 5 বছরের বাচ্চা নিরুদ্দেশ শালুর সন্ধান পেয়েছিল, যার বয়স এখন 7 বছর হয়ে গিয়েছিল। কিন্তু পুলিশ এখন ওর মা বাবা মুমতাজ আর নাসিরকে খুঁজে পাচ্ছিল না। এটা যেন ভাগ্যের একটা অদ্ভুত খেলা চলছিল। এখন প্রশ্ন হলো যে শালুর সঙ্গে আসলে কি ঘটেছিল? ওকে কি কেউ অপহরণ করেছিল, নাকি ও নিজের ইচ্ছায় কারোর সাথে গিয়েছিল? আর দিল্লি থেকে বহু দূরের ইউপির বদোই জেলার জাহেদপুর গ্রামে কি করে পৌঁছলো? পুলিশ কি মুমতাজ আর নাসিরকে খুঁজে পাবে? 2010-এর রমজানে হারিয়ে যাওয়া বাচ্চাটা 2012-র রমজান মাসে নিজের মা বাবাকে খুঁজে পাবে? নমস্কার, আদাব, ক্রাইম পেট্রোলে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের দেখাচ্ছি একটা ইমোশনাল লস্ট অ্যান্ড ফাউন্ড কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। গত এপিসোডে আপনারা দেখেছেন 3 জনের সুখী পরিবার মুমতাজ, তার স্বামী নাসির আর তাদের 5 বছরের মেয়ে শালু, 3 জনই দিল্লির খিড়কি এক্সটেনশন এলাকার বাসিন্দা ছিল। 2010 সালে একদিন রমজানের মাসে পাড়ার পার্কে খেলার সময় শালু নিরুদ্দেশ হয়ে যায়। চিন্তিত নাসির আর মুমতাজ মালবীনগর পুলিশ স্টেশনে যায়। পুলিশ 2 দিন দুরাত্রি খোঁজাখুঁজি করে, কিন্তু শালুকে খুঁজে পায় না। যেহেতু মুক্তিপণ দাবি করা হয় না আর এই দম্পতি খুবই গরিব, তাই পুলিশের কাছে টাকার জন্য কিডন্যাপিং এর অ্যাঙ্গেলটা দুর্বল মনে হয়। তদন্ত করতে গিয়ে জানা যায় যে নাসির শালুর বায়োলজিক্যাল বাবা নয়। শালুর জন্মদাতা বাবা ছিল সাবির, সে 3 বছর আগে মারা গেছে। জিজ্ঞাসাবাদের পর মুমতাজ পুলিশকে বলে যে নাসির শালুকে আসল বাবার থেকেও বেশি ভালোবাসত। পুলিশ এখন এটা পরিষ্কার বুঝে যায় যে শালু নিরুদ্দেশের পিছনে নাসিরের কোনো হাত নেই। মুমতাজ আর নাসির নিজেদের রোজা চালিয়ে যায়, যন্ত্রণার অশ্রু ঝরিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যায় যেন ওদের মেয়ে তাড়াতাড়ি ফিরে আসে। 1 বছর কেটে যায়। 2011-র রমজান এসে যায়, কিন্তু শালুর কোনো খবর নেই। মুমতাজ আর নাসির সত্যিকারের ভক্তের মতো এবারেও রোজা রাখে, প্রার্থনা করে নিজেদের হারিয়ে যাওয়া জীবনের জন্য, নিজেদের ছোট্ট মেয়ে শালুর জন্য। কিন্তু উপরওয়ালার পরীক্ষা কঠিন হয়। আরও 1 বছর কেটে যায়, আর এখন 2012-র রমজানের কিছুদিন বাকি। সারাইকা লেখার একজন ছাত্র আফজল শেখকে তার বাবা বদরুদ্দিন শেখ ফোন করেন, যিনি ইউপির বদুই জেলার জাহিদপুরে থাকেন। উনি নিজের ছেলে আফজলকে বলেন জাহিদপুর গ্রামে একটা 7 বছরের বাচ্চাকে পাওয়া গেছে যার নাম শালু, আর সে বলছে যে তার আম্মি আর আব্বু খিড়কিতে থাকে। কয়েক মাস আগে পর্যন্ত আফজলও খিড়কিতেই থাকতো। বদরুদ্দিন ওই মেয়েটার ছবি আফজলকে পাঠায়। আফজল মালবীনগর পুলিশ স্টেশনে যায়, যেখানে সে শালুর ছবির সঙ্গে নিজের বাবার পাঠানো ছবিটা মিলিয়ে দেখে, আর এটা নিশ্চিত হয়ে যায় যে এই সেই শালু, মুমতাজ আর নাসিরের নিরুদ্দেশ হয়ে যাওয়া মেয়ে, যাকে 2 বছর পর পাওয়া গেছে। পুলিশ এই সুখবর মুমতাজ আর নাসিরকে দিতে সচেষ্ট হয়, কিন্তু সবার আগে ওরা জানতে পারে নাসির আর মুমতাজের ফোন নাম্বার ডিসকানেক্ট হয়ে গেছে। এরপর মুমতাজ বা নাসিরকে একটু ডাকতে পারেন? মুমতাজ আর নাসির? কিন্তু ওরা কারা? আপনি কে? আমি মিনা, আমি এখানে থাকি। কিন্তু এখানে তো মুমতাজ আর নাসির থাকতো। আমি তো গত 1.5 বছর ধরে এখানেই আছি, আর তার আগে এখানে কে থাকতো সেটা আমি জানি না। হ্যাঁ, মনে আছে আমার, মুমতাজ আর নাসির, যাদের বাচ্চা হারিয়ে গিয়েছিল। কি যেন নাম ছিল ওর? শালু। হ্যাঁ, শালু। হ্যাঁ, ওই মেয়েটিকে আমরা খুঁজে পেয়েছি। কিন্তু এখন মুমতাজ আর নাসির তো এখানে থাকে না, কোথাও চলে গেছে ওরা। কোথায় গেছে এটা তো বলতে পারবো না। 2 বছর ধরে মেয়েটাকে পাওয়া যাচ্ছিল না। এখন মেয়ে পাওয়া গেলে তো বাবা মা উধাও। স্যার, ভাড়ায় থাকতো।
মুমতাজ বাড়ি বাড়ি গিয়ে কাজ করত, আর নাসির কনস্ট্রাকশনের কাজ করত। এলাকার প্রত্যেকটা বাড়িতে কনস্টেবল পাঠাও, যে করেই হোক শালুর মা মুমতাজকে খুঁজে বার করো। স্যার, কিছু লোককে আমি কনস্ট্রাকশন সাইটে পাঠাচ্ছি, হতে পারে নাসিরের কোনো খোঁজ পেলাম। শুধু ওরা যেন শহরেই থাকে, শহর ছেড়ে দিলে ব্যাপারটা আরো ঘেটে যাবে। তুমি এদিকটার ব্যাপারটা সামলাও, আমি ওদিকে গিয়ে মেয়েটাকে দেখি। হ্যাঁ স্যার। স্যার, আমার আব্বু কার্পেট বানায়, নতুন বাজারে ওনার দোকান আছে। এখন বাচ্চাটা কার কাছে আছে? একজন বিধবা মহিলা আছেন, অম্বিকা নাম ওনার, উনিই বাচ্চাটাকে সামলাচ্ছেন। স্যার, আশেপাশের সমস্ত জায়গা, এমনকি কমপ্লেক্সেও খুঁজেছি, মানে প্রত্যেক বাড়িতে, সবকটা হাউজিং কলোনিতে, সব জায়গায় খুঁজেছি। আর সাহেব, দিল্লির প্রায় সব কনস্ট্রাকশন সাইটেও আমরা খোঁজ করেছি। না মমতাজের কোনো খবর পেলাম, না তো নাসিরের। খোঁজ চালিয়ে যাও, অন্তত একজনকে খুঁজে পেতেই হবে। স্যার, একটা আইডিয়া আছে, আমরা যদি মোবাইলের রিচার্জের দোকানে গিয়ে জিজ্ঞাসাবাদ করি, কারণ আজকাল বাড়ির অধিকাংশ মহিলারা আর এই শ্রমিকরাও এই মোবাইলের রিচার্জ তো করতেই আসে, তাহলে এই আশেপাশের দোকানগুলোতে ট্রাই করি স্যার। বাহ, ভালো আইডিয়া। তাড়াতাড়ি টিম বানাও, আর এলাকার যত রিচার্জ সেন্টার আছে সেখানে গিয়ে খোঁজ নাও। একদিকে পুলিশ সর্বশক্তি দিয়ে নাসির আর মুমতাজকে খোঁজার চেষ্টা করছিল, আর অন্যদিকে পুলিশ ইন্সপেক্টর ভাদুই পৌঁছে গিয়েছিলেন, যেখানকার গ্রামবাসীরা শালুকে পেয়েছিল। ওরা নতুন বাজার এলাকায় থাকে স্যার, বাচ্চাটা ওখানেই আছে। আমাদের সেখানে নিয়ে চলুন। অম্বিকার বাড়ি এই তো খুব কাছেই, একটা গলি ছেড়ে পরের গলিতে। নাও নাও, খাও না, দেখো, খাও না, খাচ্ছে না না, এ নাও, খাও খাও ওই যে শালু। খাও। শালু মা, এদিকে এসো। এনারা দিল্লি থেকে এসেছেন। তোমার মা বাবা, না মানে আম্মি আব্বুকে চেনেন? আমি আর আব্বু? কোথায় আমি আব্বু? ওরা দিল্লিতে আছে, ওদের কাছে আমি নিয়ে যেতে এসেছি তোমায়। যাবে আমার সাথে? তাহলে এখন কি করতে হবে স্যার? দেখুন, মুমতাজ আর নাসিরকে আমরা খুঁজছি। মাঝখানে 2 বছর কেটে গেছে, ওরা পুরনো বাড়ি ছেড়ে দিল্লির অন্য কোথাও চলে গেছে। এত বড় শহরে খুঁজতে একটু সময় লাগবে। আমার বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি ওদের খুঁজে নেব। আপনি বলছিলেন আপনার গ্রামের কেউ একজন বাচ্চাটাকে পেয়েছিল? হ্যাঁ স্যার, 4 দিন আগেই গ্রামে যে মন্দিরটা আছে সেখানেই ওকে পাওয়া গেছিল। বাচ্চাটা আপনাদের কিছু বলেনি? কিভাবে ও এখানে এসে পৌঁছালো সেই ব্যাপারে কিছু? হ্যাঁ বলেছিল তো স্যার, বলেছিল কোনো এক রোহিতদা আছে, তার সাথেই ও এই গ্রামে এসেছিল। কি রোহিত? ও তো এই নামই বলেছিল স্যার। মা, তোমার নাম কি? শালু। পুরো নাম বলো মা। শালু মানে কি, শালিনী তো? শবনম আহমেদ। মনে হচ্ছে মেয়েটা করিমনগরের, কিন্তু ঠিক করে তো কিছু বলছে না। মা, তোমার বাড়ি কোথায়? খিড়কি। খিড়কি? এ আবার কোন গ্রামের নাম? কৈলাস কাকা, আমাদের আশেপাশে এই নামে তো কোনো গ্রাম নেই। বাবা, তুই ঠিকই বলছিস, করিমনগরেরই হবে। বাচ্চা তো ঠিকঠাক বলতে পারছে না। কালকে খোঁজ নেবেন, কোথায় থাকি, কার মেয়ে। এখন তো অনেক রাত হয়ে গেছে। আচ্ছা মা, তুমি গ্রামের মন্দিরে কার সাথে এসেছিলে? আমি রোহিতদার সঙ্গে এসেছিলাম, তারপর আমি হারিয়ে গেলাম। শোনো, তুমি এখানেই বসো, আমি আধ ঘন্টায় আসছি। কোথায় যাবে না? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। বেলুন চাই, বেলুন লাগবে, বেলুন, বেলুন আছে, অনেক রঙের বেলুন। বেলুন লাগবে, বেলুন চাই, বেলুন।
নানা রঙের বেলুন, বেলুন চাই, বেলুন, বেলুন নাও, বেলুন লাগবে। সবাই চলে এসো বাচ্চারা, বেলুন লাগবে, বেলুন, বেলুন চাই, বেলুন। মামনি, তোমার বেলুন চাই? হ্যাঁ, কিন্তু আমার কাছে পয়সা নেই। তাহলে তুমি আমার পেছনে আসছো কেন? বিনা পয়সায় তো তোমাকে বেলুন আমি দেবো না। আমার চাই না। তাহলে তুমি আমার বেলুনগুলো দেখে দেখেই মজা নিচ্ছ, হ্যাঁ? দুষ্টু মেয়ে কোথাকার। যাও পালাও, না হলে তুমি হারিয়ে যেতে পারো। যাও। ওখান থেকে আমি কোথায় যাব বুঝতে পারছিলাম না, তাই আমি ওখানেই বসে পড়েছি। এই এই রোহিতটা আবার কি? ও আমার সঙ্গে ছিল। না না, কেঁদো না মা। আচ্ছা এটা বলো, তোমার আম্মি আব্বুর কি নাম? আম্মির নাম মমতাজ আর আব্বুর নাম সাব্বির। মনে হয় ও খুব ক্লান্ত। কাল সকালে ওকে করিমনগরে নিয়ে যাব, কিন্তু রাত্রিরে একে কোথায় রাখি? কাকা, নাম শুনে তো মুসলিম মনে হচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ, শুনেছি আমিও, কিন্তু বাচ্চা তো না। আমার কাছে থাকতে পারে, তাছাড়া আমি তো একাই থাকি। হ্যাঁ, সেটাই ভালো হবে। খুব সহজেই সবার সাথে মিশতে পারে। এই রোহিতটা আবার কে? কোথায় থাকতে পারে সে? আমাদেরও রোহিতকে খুব একটা ভালো বলে মনে হয় না স্যার। যবে থেকে এই বাচ্চাটাকে পাওয়া যায়, তারপর না তো খুঁজতে এসেছে, আর না কোনো আশেপাশের পুলিশ থানায় অভিযোগ লিখিয়েছে। আপনি ভাবুন, এরকম কেউ করে না কি স্যার? আমার মনে হচ্ছে এ সেই লোক যে দিল্লি থেকে শালুকে কিডন্যাপ করেছিল। শালু ওর প্রথম বাবা সাব্বিরকে খুব ভালোবাসতো। প্রথম বাবা? শালু তখন 2 বছরের ছিল যখন ওর প্রথম বাবা মারা যায়। তারপর 5 বছর অবধি ওর মা মুমতাজ আর তার দ্বিতীয় স্বামী নাসির ওর দেখাশোনা করত। নাসির? হ্যাঁ, ওকে আমি জানি। ও মুমতাজের দ্বিতীয় স্বামী। এরা দুজনে থাকে কোথায়? কোথায় থাকে সেটা তো জানি না, কিন্তু নাসির আসে এখানে মোবাইল রিচার্জ করতে। ওর কোনো নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ আছে স্যার। এই ফোনটা তো আউট অফ সার্ভিস। অদ্ভুত ব্যাপার তো। আচ্ছা ঠিক আছে, ওর বউয়ের একটা নাম্বার আছে আমার কাছে, ওর নাম্বারটাও এখান থেকে রিচার্জ করে। এই দেখুন স্যার। আরে, এই ফোনটাও আউট অফ সার্ভিস বলছে। কিন্তু স্যার এই দুটো নাম্বারই তো আমার কাছে আছে। আচ্ছা, ও শেষবার তোমার কাছে কবে এসেছিল? এই ধরুন 1 মাস হবে। কি বলবো স্যার, এইসব মোবাইল কোম্পানিগুলো এমন এমন অফার দেয় না, মানুষ ক্যালেন্ডারের পাতা উল্টানোর মতো মোবাইল নম্বর চেঞ্জ করে। ওর অ্যাড্রেস বা কোথায় থাকে বলতে পারবে? কোনো এলাকা, কোনো বস্তি? এটা স্যার আমি বলতে পারবো না। একটা কথা বলি, হয়তো আপনার কাজে লাগতে পারে। পাশেই একটা ডেয়ারি আছে, সেখান থেকে ও দুধ নেয়। কয়েকবার ওখানেই দেখেছি। কোথায় ওই ডেয়ারিটা? এই তো এখানে, পাশের কমপ্লেক্সে। তাহলে তুমি ওই কমপ্লেক্সের ডেয়ারির ওখানে নজর রাখো। সকাল সন্ধ্যে দুধ নিতে নিশ্চয়ই আসবে। আজ না হয় 2 দিন বাদে আসবে। হ্যাঁ বলো, কিছু জানতে পারলে? সরি স্যার, কিছু পাইনি। সব দিকে চেষ্টা করছি। ঠিক আছে, তোমরা চেষ্টা চালিয়ে যাও।
দেখো ওই ডিআরির ওপর নজর রাখবে, দরকার হলে 2-4টে কনস্টেবল আরও নিতে পারো। হ্যাঁ স্যার। আমি কালকে ফিরছি। স্যার 1 সপ্তাহের মধ্যে রমজান শুরু হচ্ছে, ভাবছি মসজিদগুলোতে অ্যানাউন্স করিয়ে দেবো। অল রাইট, গো অ্যাহেড। 2 বছর আগে 2010-এর রমজানে শালু হারিয়ে গিয়েছিল, আর এখন 2012-তে রমজানের কিছুদিন আগে শালুকে ফিরে পাওয়া গিয়েছিল। কিন্তু ওর মা বাবাকে খোঁজার বিষয়ে পুলিশের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছিল। পুলিশ কি শালু আর তার মা বাবাকে কখনো মেলাতে পারবে? শালুর ব্যবহারের মধ্যে কোনো রকমের টর্চার বা খারাপ ব্যবহারের নমুনা পাওয়া যাচ্ছিল না। তাহলে ওকে নিরুদ্দেশ কেন করা হলো? আর এই 2 বছরে ওর সাথে কি কি ঘটেছিল? নাসির আর মুমতাজের খোঁজ চলছিল, কিন্তু শালুকে নিয়ে একের পর এক প্রশ্নের পাহাড় তৈরি হচ্ছিল। আমি খেলছিলাম আর রোহিত দাদা ওখানে এলো। আচ্ছা, তুমি এই রোহিতকে আগে থেকে জানতে? না, কিন্তু আমি আগে দেখেছিলাম, কিন্তু ওই দিন প্রথম কথা হয়েছিল, ওর নাম জানতে পারি। এই মেয়েটা, শোনো এদিকে, এদিকে এসো। তুমি এই পাশের বস্তিতেই থাকো না? হ্যাঁ দাদা। কোথায়? ওই সিগন্যালের ওখানেই বসো, তাই না? আমি রোজ তোমাকে দেখতে পাই। আমিও রোজ দেখি স্কুল যাওয়ার সময়। আচ্ছা, তুমি ওখানে বসে কি করো? নাম কি তোমার? শালু। আমার নাম রোহিত। শালু তো খুব ভালো নাম। আমি তো আইসক্রিম খেতে যাচ্ছি। তোমার ভালো লাগে না আইসক্রিম? হ্যাঁ, ভালো লাগে তো। আচ্ছা, আমার একটা কথা বলো, এই রোহিত দা তোমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে গেল, সেই থেকে তুমি আর বাড়ি ফেরোনি। রোহিত দা আমাকে একবার ট্রেনে চড়িয়েছিল, মেট্রো রেল। তারপর আরেকটা ট্রেনে, তারপর আরেকটা ট্রেনে। আমার খুব ভয় করছিল। অন্য জায়গা ছিল, সবকিছুই আলাদা ছিল। ওই জায়গাটার নাম কি ছিল? জানি না, আমি জানি না। রোহিত দা আমাকে একটা আন্টির বাড়ি নিয়ে গেছিল। দিদি, ও দিদি, দিদি আমাকে 5 টাকা দাও না, সকাল থেকে কিচ্ছু খাইনি। যেদিন আমার জিনিসটা এনে দিবি সেদিন টাকা পাবি, অনেক টাকা। রোহিত দা আমাকে রোজ বলতো বাড়ি নিয়ে যাব আম্মি আব্বুর কাছে। আমি রোজ কাঁদতাম, খুব কাঁদতাম, কিন্তু দাদা আমাকে বাড়ি নিয়ে যেত না, অন্য জায়গায় ঘোরাতো। আচ্ছা, এই যে তুমি আন্টির কথা বললে, এও তোমার সাথে যেত? কখনো কখনো আন্টি যেত, কখনো কখনো রোহিত দাদা। আচ্ছা, একটা কথা বলো, এরা তোমার সাথে এমন কিছু করেছে যাতে তোমার খারাপ লেগেছে, তোমার ব্যথা লেগেছে? না। আচ্ছা, আমায় বলো, এই রোহিত দা তোমাদের বাড়ির পাশে সিগন্যালে বসতো? হ্যাঁ, আমি যখন স্কুলে যেতাম তখন রোজ দেখতাম। স্যার, ওর মা বাবার খোঁজ পেয়েছেন? এখনো পর্যন্ত না, তবে তাড়াতাড়ি পাবো হয়তো। স্যার, যতদিন না ওর বাবা মার খোঁজ পাওয়া যাচ্ছে ততদিন ও কি আমার কাছে থাকতে পারে? আমি ওর খুব খেয়াল রাখবো, ঈশ্বরের দিব্যি। আচ্ছা শালু, তোমার আব্বু আম্মিকে খুঁজে না পাওয়া পর্যন্ত তুমি এখানে থাকবে? হ্যাঁ।
স্যার কনস্টেবল 3 দিন ধরে ডেয়ারিতে নজর রাখছে, কিন্তু মমতাজ বা নাসিরের কোনো খবর নেই। ওরা দিল্লি ছেড়ে চলে যায়নি তো? আশ্চর্য লাগছে। শালুর নিখোঁজ হওয়ার 8 মাস পর্যন্ত প্রায় প্রত্যেক দিন নাসির এই থানায় আসতো, কত প্রশ্ন করত। স্যার আমাদের মেয়েকে খুঁজে তো পাবো, জানি না কেমন অবস্থায় আছে ও, শালুকে খুঁজে বার করে দিন, কোথায় আমাদের মেয়ে, কোথায় আছে। ওর কোনো প্রশ্নের উত্তর আমাদের কাছে ছিল না। এখন বাচ্চাটাকে পেয়ে গেছি, ওদের পাচ্ছি না। স্যার আরেকটা কথা, সিগন্যালে যতজন বসে তাদের খোঁজ খবর নিচ্ছি। রোহিত এই ট্রাফিক সিগন্যালে ভিক্ষে করত, ও পেশাদার ছিল। কারোর কথাতে ওই শালুকে কিডন্যাপ করে, গ্যারান্টি। হতে পারে সেই মহিলা, শালু যাকে আন্টি বলছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওরা শালুর সাথে খারাপ কিছু করেনি, তাহলে চুরি করার মানেটা কি? কিছু একটা উদ্দেশ্য নিশ্চয় ছিল। হতে পারে সেই রকম সুযোগ ওরা পায়নি, কিছু হতে পারে, কিছু নাও হতে পারে, কে জানে কি ঘটেছে। 2 বছর ধরে শালুকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়। ও আলাদা আলাদা বাড়িতে ছিল, আর যখনই ও নিজের বাড়িতে ফেরার জন্য কাঁদত, তখনই ওকে খুব ভালোবেসে, খুব আদর করে সান্ত্বনা দেওয়া হতো যে ও খুব শীঘ্রই নিজের মা বাবার কাছে ফিরে যাবে। কিন্তু সেই দিন কখনো আসতো না। কিন্তু তারপর এলো সেই দিনটা যখন শালু নিজের পথ হারিয়ে গেল আর জাহিদপুর গ্রামে পৌঁছে গেল। ওই গ্রামের একজন নিঃসন্তান বিধবা অম্বিকার মমতা জেগে উঠল। সে ততক্ষণ শালুকে দেখাশোনার দায়িত্ব নিল যতক্ষণ না তার মা বাবাকে খুঁজে পাওয়া যায়। এই মহিলা আর শালুর মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হলো, যেটা দিন দিন আরো মজবুত হয়ে উঠেছিল। অন্যদিকে এমন মনে হচ্ছিল যে হয়তো শালুর মা বাবা নাসির আর মুমতাজকে পুলিশ কখনো খুঁজে পাবে না। কিন্তু নিয়তির রঙ্গমঞ্চে 3য় অঙ্ক এখনো বাকি। স্যার এক ভদ্রমহিলার সঙ্গে কথা হলো। উনি মুমতাজকে চেনেন? হ্যাঁ স্যার, উনি বললেন মুমতাজের সঙ্গে দেখা হয়েছিল। কোথায়? কোনো একটা মুদিখানার দোকানে এদের দেখা হয়েছিল। স্যার এই ভদ্রমহিলা জানেন যে মুমতাজের দুঃখটা কি। উনি এটাও জানেন যে ওর মেয়ে অনেকদিন ধরে নিখোঁজ। এই মহিলা মুমতাজের অ্যাড্রেসের ব্যাপারে কিছু জানায়নি? না স্যার। সেই দোকানটা কোথায়? খিড়কি এক্সটেনশনের কাছে স্যার। সেখানে জিজ্ঞাসা করো, ওই দোকানের ওপর নজর রেখো। যদি ওখান থেকে জিনিস কিনে তার মানে আশেপাশেই কোথাও থাকে। হ্যাঁ, কথাটা আপনি ঠিকই বলেছেন যে বেশিরভাগ ক্রেতাকেই আমি তাদের নামে চিনি, কিন্তু মাফ করবেন, এই মহিলা আর 5 জনের মতো রোজ আসেন না। কিন্তু তোমার দোকানে তো আসে জিনিস নিতে। আমি কি না বললাম স্যার, কোনো ক্রেতা 1-8 বার আসেন, বেশি কথাও বলেন না, খুব বেশি কেনাকাটাও করেন না। তখন নাম জিজ্ঞেস করে কি লাভ? আমরা এখানে অপেক্ষা করছি, নজর রাখছি, কখনো তো আসবে এখানে। তুমি যাও। আচ্ছা স্যার, এসো। ওই দেখুন চাঁদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আল্লাহ তাআলা, এই পবিত্র চাঁদের সামনে দাঁড়িয়ে আমাদের ইবাদত কবুল করুন। আপনাকে রমজান মুবারক। আল্লাহ আপনাকে সুখে রাখুন, শান্তিতে রাখুন, পরিবার ভালো থাকুক। প্রধান সাহেব, আজ থেকে রমজানের পবিত্র মাস শুরু। আমরা শালুকে আমাদের বাড়িতে রাখতে চাই। মানে যদি কারোর আপত্তি না থাকে। আসলে দিনকাল তো ভালো নয়, আপনি জানেনই। কেন? মানে এমনি যদি আপনার কোনো অসুবিধা হয় তাই।
এই বাচ্চাটার হাসি এই ঘরটাকে বাঁচিয়ে রাখে। এতে অসুবিধেই বা কি বলুন? আপনার মনটা খুব বড়। না, এটাই আমার ভাগ্য। আমার আর এই বাচ্চাটার ভালোবাসার সম্পর্ক, যেটা মা মেয়ের সম্পর্কও হতে পারে। আমার তো এই পৃথিবীতে কেউ নেই, আর এই বাচ্চাটার সব থেকেও হারিয়ে গেছে। হয়তো কপালে এটাই লেখা ছিল। স্যার, আজ অবধি এটা কখনো হলো না যে যদি কেউ বলে আমরা ওই লোকটাকে ওখানে দেখেছি, আপনারা ওখানে যান, আর যেই আমরা ওখানে পৌঁছাই গিয়ে আমরা জানতে পারি যে ওখানে কেউ ছিলই না। দীর্ঘদিন একই কাজ করতে করতে আমাদেরও ধৈর্য হারিয়ে গেছে, আর আমাদের ডিপার্টমেন্টে ধৈর্যই আসল অস্ত্র। মুমতাজ, বলুন। আমি থানার সাব ইন্সপেক্টর, মালবিনগর পুলিশ স্টেশন। হ্যাঁ, আমরা গত 4 দিন ধরে আপনাদেরকে খুঁজছি। কোনো খবর আছে? আপনার মেয়েকে পাওয়া গেছে, ভালো আছে। একটু শুনবেন? এনারা শালুর বাবা মা। শালু, আমি শালু, শালু। অম্বিকা দিদি, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? আপনি নিজের মেয়ের মতোই আমার মেয়েকে সামলেছেন। না না, সামলেছে তো ওই আমাকে। এই কয়েকদিনে সারা জীবনের স্মৃতি রেখে গেল। এখন আমার এই বাড়ি কখনো খালি থাকবে না, শালু স্মৃতি এখানে থাকবে। স্যার, আপনি আমার মেয়েকে খুঁজে পেতে অনেক কিছু করেছেন। আমি সারা জীবন তা মনে রাখবো। আরে এভাবে কেন বলছো? এটা তো পুলিশের কাজ। হুম, পাঁচ বছরের শালু 2010-এর রমজানে নিরুদ্দেশ হয়ে যায়, আর 2012 রমজান শুরু হবার আগেই ওকে ফিরে পাওয়া যায়। শালু ওরফে শবনম আহমেদের ডিটেল মেডিকেল চেক আপ করা হলো। কোনো আঘাত নেই, একটা আচরও নেই। তাহলে এই মেয়েটাকে অপহরণ করার উদ্দেশ্য কি ছিল? পুলিশ এখনো রোহিতের ব্যাপারে বিশেষ কিছু জানতে পারেনি। ওরা শুধু জানতো যে রোহিত ভিখারিদের দলের সদস্য ছিল। পুলিশ অনুমান করছিল হয়তো রোহিত আর সেই মহিলা অপেক্ষা করছিল যাতে শালু কবে বড় হবে আর তাকে নানাভাবে ব্যবহার আর শোষণ করা যাবে। কিন্তু এটা ছিল শুধুই অনুমান। রোহিতকে না ধরা পর্যন্ত কিছুই প্রমাণ করা সম্ভব না। দিল্লি পুলিশকে ক্রাইম পেট্রোল দস্তাকের সেলাম
ওনারা শালু আর তার মা বাবাকে মেলাবার জন্য অসাধ্য সাধন করেছেন। সেই সঙ্গে জাহিদপুরের বাসিন্দাদেরকেও আমরা সেলাম জানাচ্ছি। ওনারা তাদের বড় মন আর সতর্কতার দারুণ নিদর্শন রেখেছেন। শালুকে নিজের কাছে রেখে ওরা শুধু মানব ধর্ম পালন করেননি, বরং এক আদর্শ নাগরিকের মতো পুলিশকে অনেক সাহায্যও করেছেন। আমাদের দেশে প্রত্যেক ঘন্টায় প্রায় 7 জন বাচ্চা নিরুদ্দেশ হয়ে যায়। বছরে প্রায় 1 লক্ষ বাচ্চার মিসিং রিপোর্ট হয়, আর এদের মধ্যে 35% বাচ্চাকে কখনো পাওয়াই যায় না। আমাদের দেশে মহারাষ্ট্র, পশ্চিমবাংলা আর মধ্যপ্রদেশ থেকে সবচেয়ে বেশি বাচ্চা নিরুদ্দেশ হয়ে থাকে। 2012 সালেই শুধু রাজধানী দিল্লি থেকে প্রতিদিন প্রায় 13 জন বাচ্চা নিরুদ্দেশ হয়েছে। বেশিরভাগ বাচ্চা ট্রাফিকিং এর শিকার হয়েছে, যাদের মধ্যে সেক্স র্যাকেট, বেগিং মাফিয়া আর কৃতদাস মাফিয়া সবাই মিলে যুক্ত আছে। কিছু বাচ্চা ব্যক্তিগত শত্রুতারও শিকার হয়ে থাকে। কিভাবে বন্ধ হবে এই বিপজ্জনক, নিষ্ঠুর আর অমানবিক ব্যবসা? সরকার, এনজিও আর আন্তর্জাতিক সংস্থাগুলি সবাই নিজেদের মতো চেষ্টা করছে। বাচ্চাদের মানুষ করার ক্ষেত্রে আমাদেরও কিছু দায়িত্ব থাকে। আমাদের বাচ্চাদের বারবার এটা শেখানো উচিত যে তারা যেন অচেনাদের থেকে দূরে থাকে আর প্রলোভনকে না বলতে শেখে। বেশিরভাগ ছোট বাচ্চাই আইসক্রিম, মিষ্টি আর উপহারের লোভে অপহরণকারীর হাতে এসে ধরা দেয়। বাচ্চাদের এই শিক্ষা বাড়িতে, স্কুলে কম্পালসারিভাবে দেওয়া এখনকার সময়ের দাবি। এই ট্রেনিং শুধুমাত্র নিজেদের সুরক্ষিত রাখার জন্য নয়, বরং প্রত্যেক বাচ্চাকে এটাও শেখানো উচিত যে অন্য বাচ্চাদের উপরেও নজর রাখতে হবে, কঠিন সময়ে তাদের সাহায্য করতে হবে। আজকের এই কেস একটা ইমোশনাল রোলার কোস্টার ছিল। সৌভাগ্যবশত শালুর ছেলে মানুষটাকে খুন করা হয়নি। বাচ্চাদের এই ছেলে মানুষই এমন একটা বিষয় যা সমস্ত ধরনের মানুষকে একসাথে জুড়ে দিতে পারে, মানুষ বানিয়ে দিতে পারে। আমরা যখন কোনো বাচ্চাকে কষ্ট পেতে দেখি, তখন আমাদের ভিতরের মমতা ও বিবেক নিজে থেকেই জেগে ওঠে। তখন আমরা ওই বাচ্চার ক্লাস দেখি না, জাত দেখি না, অন্য কিছু দেখি না। তখন আমাদের একমাত্র লক্ষ্য হয়ে যায় সেই বাচ্চাটার কষ্ট দূর করা। এই ফোকাস, এই ইমোশন খুব বড় একটা প্রমাণ যে মানবতা এখনো বেঁচে আছে আর আমাদের সকলের মধ্যেই আছে।